ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের WBTA যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের আমি দর্শনের তোমাদের আজকে এসিকিউ আলোচনা করছি। দেখো দর্শনের এসিকিউ এমসিকিউগুলো ইতিমধ্যে আজকে আলোচনা করব 87 পেজ এসিকিউ WBTA। তো দেখো 87 পেজের আছে আমাদের এসি 87 পেজ। তো তোমরা আগে দেখে নিয়েছো যে আমি এমসিকিউগুলো সব আলোচনা করেছি পেজ ওয়াইজ। WBTA আলোচনা করেছি, WBH এ আলোচনা করেছি, তারপরে ABTA টেস্ট পেপারটা ABTA আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এতগুলো টেস্ট পেপার আলোচনা করা হয়েছে, এমসিকিউ এসিকিউ ABTA আলোচনা করা হয়ে গেছে। আজকে আলোচনা করব, তোমরা বলেছিলে স্যার WBTA এসিকিউটা সলভ করে দিতে, তাই চেষ্টা করলাম WBTA এসিকিউটা আলোচনা করার। দেখো তোমরা যারা লিখতে পারবে লিখে নিলে সুবিধা, না লিখতে পারলে শুনে নিলেও বিশাল উপকার পাবে। দেখো যুক্তির আকার কাকে বলে অথবা যুক্তির উপাদান বলতে কি বোঝো? যুক্তিকে যে কাঠামো দ্বারা প্রকাশ করা হয় সেই কাঠামোকে যুক্তির আকার বলে। নেক্সট, অ্যারিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার? অ্যারিস্টটলের মতে বিরোধিতা দুই প্রকার। কি কি জানো? একটা হচ্ছে বিপরীত বিরোধিতা আর একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট, অধীন বিপরীত অধীন বিপরীত ও বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য। তাহলে দেখো অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ নিরপেক্ষ বচন আর বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে হয়, এটা মূল পার্থক্য। তারপরে দেখো এ বচন সত্য হলে ই বচন কি হবে? এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে। তারপর দেখো অমাধ্যম অনুমানে কয়টি আশ্রয় বাক্য থাকে? অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য থাকে, কেন কোনো মাধ্যম থাকে না। তারপরে দেখো মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য কি? মাধ্যম অনুমানে একটি যুক্তি বাক্য থাকে আর অমাধ্যম অনুমানের পরিসর কি বলছে? মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান, অমাধ্যম অনুমানে পরিসর সংকীর্ণ। এদিকে পার্থক্য, মাধ্যম অনুমানে একাধিক যুক্তি বাক্য থাকে আর মাধ্যম অনুমানে পরিসর হচ্ছে ব্যাপক। ঠিক আছে, এরপরে এই দিকটা দেখো, আকারে একটি এমপি আকারে একটি সাংকেতিক উদাহরণ দাও। এমপি মনে রাখতে হবে যে এমপি আর এমটি প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে হয়, প্রাকল্পিক গঠনমূলক ন্যায়ের ক্ষেত্রে এমপি হয়। মানে যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম এসেছে অতএব শ্যাম আসবে, এটা একটা উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে এমপি। তারপর দেখো বিসংবাদী অর্থে অর্থ বা শব্দের অর্থ কি? তাহলে বিসংবাদী অর্থ বলতে কি বোঝায়? যখন কোনো বৈকল্পিক বচনের বিকল্প দুটি এমন হবে যে একটি সত্য হলে অপরটি সত্য হতে পারে না, অর্থাৎ বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয়, তখন বৈকল্পিক বচনে অথবাটিকে বিসংবাদী অর্থে অথবা বলা হয়। তো এই জিনিসটা আমি আর একটা উদাহরণ দিচ্ছি। দেখো আমি বলছি যে রাম এখন দিল্লিতে আছে অথবা কলকাতায় আছে। তো এই যে অথবা ব্যবহার করলাম, আমি বললাম যে লঙ্কাটি ঝাল অথবা ঝাল নয়। ঠিক আছে, বা আমি বললাম যে আম মিষ্টি অথবা টক। ঠিক আছে, তাহলে এইরকম বিভিন্নভাবে আমরা অথবাটা ব্যবহার করি। তো আমি বললাম যে ফুলটি সাদা অথবা সুগন্ধযুক্ত। তাই এই ক্ষেত্রে দেখো ফুলটি সাদা সুগন্ধযুক্ত বললে পরে দুটোই কিন্তু অনেক সময় হয়ে যায়, সাদা ফুল সেন্ট হয়, আবার অনেক সময় হয় না। তো অথবা বলছি মানে একটা হবে একটা হবে না, এইটা কথা। ফুলটি সাদা অথবা সুগন্ধ, তাহলে একটি হবে আর একটি হবে না, অথবা দিয়েছি মানে। কিন্তু অনেক সময় অথবা থাকলেও আমরা বাস্তবগত দিক থেকে দেখি যে একই সঙ্গে হয়ে যায়। তো সব বাক্য নয়, এটা কিছু কিছু বাক্য হয় যে বাক্যগুলো একবারে তুমি কিছুতেই মিলাইতে পারবে না। দেখো আমি বললাম রাম দিল্লিতে আছে অথবা কলকাতায় আছে, রাম দিল্লিতে আর কলকাতায় কিন্তু একই সঙ্গে হতে পারে না। যেমন ফুলটি সাদা অথবা সুগন্ধি একই সঙ্গে হতেও পারে, কিন্তু রাম দিল্লিতে আছে অথবা কলকাতায় আছে এরা একসঙ্গে হতে পারে না। তাহলে যে অথবাটা একসঙ্গে হতে পারে না তাকে বলা হয়েছে বিসংবাদী। তাহলে আমরা কি বললাম? যেটা বিরুদ্ধ, অথবাটা বিরুদ্ধ বোঝায়, মানে দুটোই একসঙ্গে সত্য হতে পারে না, তাকে বলা হয় বিসংবাদী। এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেবে, বিসংবাদী অবিসংবাদীটা। আর অবিসংবাদী কোনটা? যারা একসঙ্গে হতে পারে, ফুলটি সাদা অথবা সুগন্ধি, ওইটা অবিসংবাদী। অনুগ শিক্ষাজনিত দোষ কাকে বলে? কখন ঘটে? দেখো যে প্রাকল্পিক নিরপেক্ষ নেই অপ্রধান যুক্তিবাক্যে অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করা হয় তখন যুক্তিটি বৈধ হয় এবং অনুগ শিক্ষাজনিত দোষে দুষ্ট হয়। পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে।
এগুলো তোমাদের হয়ে গেছে আশা করছি, তবে একবার শুনে নিচ্ছ মানেই কিন্তু তোমাদের আবার রিপিট হয়ে যাচ্ছে, রিভাইজ হয়ে যাচ্ছে। দেখো বুলীয় রূপ, কোনো ভারতীয় নয় কবি, এর বুলীয় রূপ কি আই বচন, তাহলে আই বচন এস পি বার নট ইকুয়াল টু 0। শূন্য শ্রেণীকে ভেনচিত্রে প্রকাশ করো, শূন্য মানে হচ্ছে ছায়াবৃত্ত হবে। দেখো একটি সংযোগিক বচন কখন সত্য হয়, সংযোগিক বচন সত্য হবে যখন দুটো সংযোগী সত্য হবে। দেখো সংযোগিক বচনের যে কোনো একটি অঙ্গবচন সত্য হলে সংযোগিক বচনটি সত্য হয়, যে কোনো একটি সত্য হলে না, যখন দুটি অঙ্গবচন, যখন যে কোনো বচনের দুটি অঙ্গবচন সত্য হলে তবেই কিন্তু দুটি অঙ্গবচন সত্য হলে তবেই সংযোগী বচনটা সত্য হবে। দেখো ফলস্তম্ভ কাকে বলে, সত্য সারণী যে স্তম্ভে মূল বচনের সত্য মূল্য নির্ণয় করা হয় তাকে ফলস্তম্ভ বলা হয়। বেশ, তারপরে দেখো মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। দেখো মন্দ উপমা, মানুষের মতো উদ্ভিদের জন্ম বৃদ্ধি এবং ধ্বংস আছে, কাজেই মানুষের মতো উদ্ভিদের চিন্তা শক্তি আছে। এটা হচ্ছে মন্দ উপমা যুক্তি। বা মানুষের মতো উদ্ভিদের জন্ম আছে, বৃদ্ধি আছে, ধ্বংস আছে, মানুষ হাঁটতে পারে অতএব উদ্ভিদও হাঁটতে পারে, এটা হচ্ছে মন্দ উপমা যুক্তি। দেখো আরোহমূলক লাভ কাকে বলে, বিশেষ কতগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সামান্য সিদ্ধান্তে উপনীত হতে গেলে এক প্রকার লাভ দিতে হয়, একেই বলে আরোহমূলক লাভ বা ঝুঁকি। যেমন আমরা অনেক সময় দেখো আমরা কতগুলো দৃষ্টান্ত দেখে সমগ্র ব্যাপারে সিদ্ধান্ত নিই, একেই বলা হচ্ছে লাভ বা ঝুঁকি। আমি দেখলাম যে কতগুলি কাককে কালো দেখে আমি টোটাল সমগ্র কাককে কালো বলে দিলাম, এটা হচ্ছে আরোহমূলক লাভের একটা উদাহরণ, যে 1 নং কাক কালো, 2 নং কাক কালো, 3 নং কাক কালো, অতএব সকল কাক হয় কালো। তাহলে এখানে মাঝখানে যে আমি অস্ট্রেলিয়া যাই নাই, হিমালয় যাই নাই, তাহলে এই মেরু অঞ্চলে যাই নাই, এসব দিকে কাক কিন্তু সাদা, তাহলে এই দিকের জিনিসগুলো না দেখে আমি এক লাফে সিদ্ধান্তে চলে গেলাম, এই লাভটাকেই বলা হয়েছে আরোহমূলক লাভ। ঠিক আছে, বেশ, তারপরে দেখো একটি সত্য বচনাকারের দৃষ্টান্ত দাও, এটা মুখস্থ রাখতে হবে, পি ভেল নট পি, সত্য বচনাকার। প্রকৃতির একরূপতা নীতি কি, প্রকৃতি সবসময় সম অবস্থায় সম আচরণ করে, এটি হলো প্রকৃতির একরূপতা নীতি। সংজ্ঞাটা খুব ছোট, ভালো। বেশ, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ, আর আকারগত ভিত্তি আছে, আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি কার্যকরণ নিয়ম। কপি কারণকে কোন শর্তে ব্যবহার করেছেন, কপি কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্তে ব্যবহার করেছেন। তারপর দেখো বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো, বহু কারণবাদে কারণ ও কার্যকে একই দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করা হয়নি, বহু কারণবাদে কারণের বিশেষীকরণ করা হয়েছে অথচ কার্যের সামান্যীকরণ করা হয়েছে। মানে বহু কারণবাদে উভয়কে যদি একসঙ্গে দেখা যায় তাহলে বহু কারণবাদের মেলায় ভুল পাওয়া যাবে। হ্যাঁ, তারপর দেখো আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ দাও। আবশ্যিক পর্যাপ্ত শর্ত, ভিজে কাঠে অগ্নিসংযোগ করা হলো ধূম সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ। এই চ্যাপ্টারগুলো আমি একদম তোমাদের টেক্সট হিসাবে আলোচনা করেছি, যাদের বিশেষভাবে দেখতে ইচ্ছা করো তারা একবার দেখতে পারো, প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো পরপর দেখবে, খুব ভালো লাগবে, উপকৃত হবে। তারপরে দেখো বহু কারণ সমন্বয়ের একটি উদাহরণ দাও। বহু কারণ সমন্বয়, এই জিনিসটা বারবার বলেছি, দেখো এবিটি আলোচনা করতে গিয়েও বলেছি। নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন এবং নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন একত্র মিলিত হয়ে জল উৎপন্ন হয়, বহু কারণবাদের একটা সমন্বয়ের উদাহরণ। বেশ, তারপরে দেখো বহু কারণ সমন্বয়ের উদাহরণটা আমি তোমাদেরকে আরেকটু বলে দিই। দেখো বহু কারণবাদ আর বহু কারণ সমন্বয়, মানে বহু কারণবাদ কাকে বলে, একটি কার্যের অনেকগুলি কারণ থাকলে তাকে বলা হয় বহু কারণবাদ। আর বহু কারণ সমন্বয় কাকে বলে, অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য তৈরি করলে তাকে বহু কারণ সমন্বয় বলে। উদাহরণ দিই একটা, দেখো মৃত্যু এই কার্যটির অনেক কারণ থাকতে পারে, কেউ বিষ খেয়ে, কেউ সাপে কেটে, কেউ গলায় দড়ি, কেউ অসুস্থতা, কেউ জ্বর, কেউ বার্ধক্যজনিত, কেউ হার্ট ফেল, এই বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে। আবার দেখা গেছে যে বহু কারণ সমন্বয়ে একটা উদাহরণ, মাঠে ধান হচ্ছে তাহলে ধানের জন্য জল, রোদ, সূর্যালোক, তারপরে ধরো জোড়া, তারপরে কি বলবো বীজ, তারপরে ইত্যাদি মেলায় কিছু চাইছে অনেক কিছু, তাহলে এগুলো হচ্ছে বহু কারণ সমন্বয়। হ্যাঁ, এগুলো সব একত্র চাই।
বেশ, এবার দেখো আমরা 88 পৃষ্ঠা আলোচনা করছি। যুক্তিকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি? যুক্তিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি। যুক্তির অবয়বগুলি কি কি? যুক্তির অবয়ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে যুক্তি বাক্য আর হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত, বেশ, তাহলে যুক্তি বাক্য আর সিদ্ধান্ত, মানে শরীর, যুক্তির শরীর দুটো ভাগে ভাগ হয়েছে, যুক্তি বাক্য আর সিদ্ধান্ত। বেশ, বিরোধিতা কাকে বলে? দেখো ওই সংজ্ঞায়, একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকলে তাদের মধ্যে যে সম্বন্ধ গড়ে ওঠে তাকে বলা হয় বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতার সত্য মূল্য নিয়ম লেখো। অধীন বিপরীত বিরোধিতার দুটি বচনের মধ্যে যে কোনো একটি প্রথমে মিথ্যা হলে পরেরটি সত্য হবে, এবং যে কোনো একটি সত্য হলে প্রথমে সত্য হলে পরেরটি সংশয়াত্মক হবে। এটা হচ্ছে নিয়ম। তারপর দেখো, সকল শিশু হয় সরল বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? বচনটির বিপরীত বিরোধী বচন হবে কোনো শিশু নয় সরল ব্যক্তি। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, আবর্তিত বচনের বিধেয় পদ হবে। 2, আবর্তনীয় ও আবর্তিত বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে না। ঠিক আছে, এরপর দেখো বিবর্তনে, মানুষ কখনো দেবতা নয়, সকল মানুষ হয় অদেবতা। বিবর্তিত, এটাকে মানুষ কখনো দেবতা নয়, তাহলে কোনো মানুষ নয় দেবতা, থেকে এ হচ্ছে সকল মানুষ হয় অদেবতা, এটা বিবর্তিত। একবারে এখানে আরেক লাইন করলে ভালো হতো। বেশ, তারপরে দেখো বিকল্প শিকারজনিত দোষের উদাহরণ দাও। দেখো, ফুলটি সাদা অথবা সুগন্ধি, ফুলটি সাদা অতএব ফুলটি সুগন্ধি নয়, এটা বিকল্প শিকারজনিত দোষের একটি উদাহরণ। তারপরে দেখো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি প্রকার বচন? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন। তারপর দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত উদাহরণ দাও। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত উদাহরণ হলো, যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম এসেছে অতএব শ্যাম আসবে, এরকম একটা উদাহরণ। ঠিক আছে, এখানে দেওয়া নাই যদিও, তো ওইটাই উদাহরণ। শূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। একটি অশূন্য শ্রেণীকে ভেনচিত্রে প্রকাশ করে, অশূন্য শ্রেণীকে বৃত্ত আঁকতে হবে, তার মধ্যে ক্রস চিহ্ন দিতে হবে, মানে কোনো সদস্যহীন নয়, অশূন্য মানে শূন্য নয় মানে ক্রস চিহ্ন। বুলীয় লিপির উদ্ভাবক হচ্ছে জর্জ বুল। ঠিক আছে, সত্যপেক্ষক বচন কাকে বলে? যে যৌগিক বচনে অঙ্গ বচনগুলি যা সত্য মূল্য জানা থাকলে সমগ্র যৌগিক বচনের সত্য মূল্য নির্ধারণ করা সম্ভব, সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষক যৌগিক বচন বলে। তারপরে দেখো, মিথ্যা, পি মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? পি মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য হবে মিথ্যা। ঠিক আছে, দেখো যারা এখনো শুনছো তারা কিন্তু খুব মানে লাভবানই হবে, যাদের একটু জানা আছে পড়াগুলো তাদের কিন্তু বুঝতে বা রিপিট হয়ে যাচ্ছে, আর যাদের জানা নাই তাদের কিন্তু খুব অসুবিধাই হবে। তাদেরকে টেক্সট পড়তে বলবো, ভালো করে আগে শিখতে হবে, তবেই এই এসএকিউগুলো করতে ভালো লাগবে। একটি সত্য মিথ্যা বচনাকারে দৃষ্টান্ত দাও। দেখো, একটি সত্য মিথ্যা বচনাকারে দৃষ্টান্ত হলে পি ডট নট পি। বেশ, তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করো আর কমেন্টে জানাও যে এই শর্টগুলো কেমন লাগছে, বা যে কোনো একটা কমেন্ট করো কেমন লাগছে সেটা জানাও। তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? দেখো, যে সকল আরোহ অনুমান দেখতে অনেকটা আরোহ অনুমানের মতন কিন্তু তারা আরোহ অনুমানের কোনো বৈশিষ্ট্যই তাদের মধ্যে উপস্থিত নয়, তাদেরকে বলা হয় তথাকথিত আরোহ অনুমান। তারপর দেখো, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি একটু আগে বললাম, প্রকৃতির একরূপতার নীতি আর কার্যকারণ নিয়ম। তারপর দেখো, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বা অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা লৌকিক আরোহ অনুমান কিন্তু একই, মনে রাখতে হবে। দেখো, সকল রাজহাঁস হয় সাদা, এটা হচ্ছে একটি অবৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ। তারপর দেখো, আরোহ অনুমানের দুটি গুরুত্বপূর্ণ লক্ষণ কি? আরোহ অনুমানের দুটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে, একটি হচ্ছে যে কতকগুলি থেকে সমগ্র সিদ্ধান্তে মানে বিশেষ বচন থেকে সামান্য সংশ্লেষক বচনে উপনীত হওয়া, আর মানে আরোহ অনুমানের সিদ্ধান্তটি বা আরোহ অনুমান, সিদ্ধান্তটি সবসময় সামান্য সংশ্লেষক বচন হবে। তারপর দেখো, একজন এক কারণবাদী সমর্থকের নাম লেখো। একজন এক কারণবাদী সমর্থকের নাম হচ্ছে আই এম কপি। তারপর দেখো, কারণের পরিমাণগত লক্ষণগুলি কি? কারণের পরিমাণগত লক্ষণ হলো, পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। দেখো, বৃষ্টি হওয়া হলো মাটি ভেজার পর্যাপ্ত শর্ত।
বেশ, তারপরে দেখো শর্ত কাকে বলে। শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা উপস্থিত থেকে বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায়। এরপর আমরা এসি 90 পেজে চলে এসেছি। দেখো যুক্তির আকারগত বৈধতা বলতে কি বোঝো? কোনো যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি মিথ্যা হলে তাকে যুক্তির আকারগত বৈধতা বলে। বা এটা এরকম ভাবে না করে এরকম বলতে পারো যে কোনো যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হলে এবং যুক্তি পদ্ধতির নিয়মগুলি যথাযথভাবে পালন করলে যুক্তির আকারগত বৈধতা হয়। তারপরে দেখো যুক্তির সত্যতা বলতে কি বোঝো? সত্যতা বলতে বাস্তব আনুগত্যকে বোঝায়। তারপর দেখো যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে? প্রশ্নটা কেমন ঘুরিয়ে দিয়েছে। এ বচন সত্য হলে এ বচনের বিরুদ্ধ বচন ও বচন অনের অসম বিরোধী বচন ই বচন মিথ্যা হবে। ঠিক আছে, ঘুরিয়ে উত্তরটা বলাও হলো। তারপর অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি হচ্ছে অসম মানে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচন সত্য হবে, বিশেষ বচন সত্য হলে সামান্য বচন সংশয়াত্মক হবে। বেশ, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে এটা অধীন বিপরীত বিরোধিতা উল্লেখ করো। তাহলে দেখো কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি, আই বচন। তাহলে আই বচনের অধীন বিপরীত হচ্ছে আই থেকে ও। তাহলে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তারপরে দেখো এ এ বচনের সরল আবর্তনের একটা উদাহরণ দাও। দেখো সকল মানুষ হয় এটা হবে না। একটা ছাত্রীকে দিয়ে লিখিয়েছি কিন্তু যাই হোক তোমরা লিখবে সকল পুষ্প হয় ফুল, সকল ফুল হয় পুষ্প। ঠিক আছে, সকল ফুল হয় পুষ্প, সকল পুষ্প হয় ফুল। বা লিখতে পারো এরকম এ দিয়ে এভারেস্ট হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হয় এভারেস্ট। এটা লিখতে পারো। বা এরকম লিখতে পারো সকল মানুষ হয় বুদ্ধিমান জীব, সকল বুদ্ধিমান জীব হয় মানুষ। এরকম লিখতে পারো। তিনটে উদাহরণ দেওয়া যেতে পারে। তারপর দেখো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। দেখো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ হলো যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম এসেছে অতএব শ্যাম আসবে, এরকম একটা উদাহরণ। তারপর দেখো বৈকল্পিক বিসংবাদী বৈকল্পিক বচন একটি দৃষ্টান্ত দাও। একটু আগে হয়েছে এটা। বিসংবাদী মানে রাম দিল্লিতে আছে অথবা কলকাতায় আছে, রাম দিল্লিতে আছে অতএব রাম কলকাতায় নেই, এটা বিসংবাদী বৈকল্পিক দৃষ্টান্ত। পূর্বগ অস্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। পূর্বগ অস্বীকার যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম আসেনি অতএব শ্যাম আসবে না, এটা হচ্ছে পূর্বগ অস্বীকারজনিত দোষের একটা উদাহরণ। এ কিন্তু পুরোপুরি লেখেনি। তারপর দেখো অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃতি নেই সেই বচনকে আশ্রয় বাক্য করে যদি এমন বচন নিশ্চিত করা হয় সিদ্ধান্তে যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে তখন সেই যুক্তিকে অস্তিত্বমূলক দোষ বলে। তারপর দেখো এ শ্রেণীর অন্তত একজন সদস্য আছে যিনি পি শ্রেণীর সদস্য। বাক্যটি বুলীয় ভাষ্য প্রতিকায়িত করো। এস পি বুলীয় ভাষ্য বলেছে, তাহলে এস পি নট ইকুয়াল টু 0 মানে এস পি এর ঘরে সদস্য আছে। তার মানে যদি আমি একটা ভেন চিত্র আঁকি, দেখো বলেছে এস শ্রেণী, এটা এস শ্রেণীর একজন সদস্য আছে এখানে যিনি পি শ্রেণীর সদস্য আছে, তাহলে এটাও পি শ্রেণী। তাহলে এস এর একজন সদস্য এখানে আছে, পি এর সদস্য এখানে আছে, তাহলে এই ঘরটা কি নট 0 মানে ক্রস চিহ্ন, এই ঘরটা সদস্য আছে, এরকম টাইপের। তারপর দেখো অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কমপক্ষে একজন সদস্যেরও অস্তিত্ব আছে তাকে বলা হয় অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী। গ্রাহক কাকে বলে? যে প্রতীক চিহ্নের স্থানে যে কোনো পদ বা বচন বসানো হয় তাকে গ্রাহক বলে। তারপর দেখো প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হবে। তারপর দেখো একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন কি হয়? একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন হয় সংযোগী বচন। তারপরে দেখো সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানে দুটি বস্তুর মধ্যে কোনো বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে অপর কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলে। হ্যাঁ, উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য। তারপরে দেখো আরোহ অনুমানের সমস্যা কি? বিশেষ বচন থেকে সামান্য সংশ্লেষ বচন গঠন করায় যে সমস্যা সৃষ্টি হয় তাই হলো আরোহ অনুমানের সমস্যা। বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান লক্ষণ কি? বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান লক্ষণ হলো আরোহণমূলক লাভ। কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? তাহলে বিনা কারণে কোনো কিছুই হয় না,
কারণ হলো কার্যের একটি পূর্ববর্তী ঘটনা এবং এই কারণের মধ্যে এক প্রকার শক্তি নিহিত আছে যা কার্যকে ঘটায়। কারণ ও কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিকতা বিদ্যমান। এইটি কার্যকারণ সম্পর্কে লৌকিক অভিমত প্রচলিত আছে। তারপরে দেখো পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি উদাহরণ দাও। পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি উদাহরণ হলো বিষ পান হলো মৃত্যুর পর্যাপ্ত শর্তের উদাহরণ। তারপরে দেখো বিষ পান মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। কারণের সদর্থক শর্ত কাকে বলে? দেখো যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটে, কার্যটি উৎপন্ন হতে পারে না, তাকে বলা হয় সদর্থক শর্ত। যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি উৎপন্ন হতে পারে না, তাকে সদর্থক শর্ত বলে। একটি উদাহরণ বলি, যেমন ধরো মাঠে ভালো ফসল হয়েছে, তাহলে এখানে যদি ভালো বীজ উপস্থিত না থাকে তাহলে ভালো ধান হবে না, তাহলে এটা হচ্ছে সদর্থক শর্ত। ভালো বৃষ্টি, পর্যাপ্ত বৃষ্টি উপস্থিত না থাকলে পর্যাপ্ত পরিমাণে ফসল উৎপন্ন হতে পারে না, তাহলে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে সদর্থক শর্ত। তাহলে যেগুলো উপস্থিত থাকলে ভালো ফসল হয়, সেটা হচ্ছে সদর্থক শর্ত। এবার না না করে দিলে দুটো নাই কেটে দাও, তাহলে মানে হ্যাঁ। বেশ, তারপরে যুক্তি কাকে পরে পরে সেটা হচ্ছে 92 এসি। যুক্তি কাকে বলে? যে ভাষাগত কাঠামোয় এক বা একাধিক বচনকে বাক্য হিসেবে গ্রহণ করে এবং তার উপর ভিত্তি করে একটি নতুন বচন গঠন করা হয় তাকে যুক্তি বলে। যুক্তির আকার বলতে কি বোঝো? দেখো যুক্তিকে যে কাঠামো দ্বারা প্রকাশ করা হয় সেই কাঠামোকে যুক্তির আকার বলে। তারপরে দেখো বচনের বিরোধিতা বলতে কি বোঝো? এটা হয়েছে একবার, একই উদ্দেশ্য একই বিধিবিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের অথবা পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ গড়ে ওঠে তাকে বলা হয় বচনের বিরোধিতা। বেশ, তারপরে দেখো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি, বচনটির অধীন বিপরীত বচন উল্লেখ করো। তাহলে কোনো মানুষ নয়, এটা ও বচন, তাহলে ও বচনের অধীন বিপরীত বিরোধিতা মানে নিচেটায় আই বচন হবে, কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি। তারপরে দেখো বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য। দেখো বিপরীত বিরোধিতা উপরের সারিতে দেখা যায়, অধীন বিপরীত বিরোধিতা নিচের সারিতে দেখা যায় এইরকম। বা বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা সামান্য বচনের মধ্যে হয়, অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে হয়। বিবর্তন কাকে বলে? যে অমাধ্যম অবরোহ অনুমানে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যকে বিবর্তিত বচনের উদ্দেশ্য রূপে এবং বিবর্তনীয় বচনের বিধেয়কে বিবর্তিত বচনের বিরুদ্ধ বিধেয় রূপে গ্রহণ করে গুণের পরিবর্তন ঘটিয়ে পরিমাণের কোনো পরিবর্তন না ঘটিয়ে এক নতুন বচন গঠন করা হয়, তাকে বলা হয় বিবর্তন। তারপরে দেখো অসৎ কবি নেই, বাক্যটির আবর্তিতের বিবর্তিত করো। দেখে নাও, প্রথমে কোনো কবি নয় অসৎ ব্যক্তি, আবর্তনীয়। থেকে কোনো অসৎ ব্যক্তি নয় কবি, ব্র্যাকেটে আবর্তনীয় অবলিক বিবর্তনীয়, আবর্তিত অবলিক বিবর্তনীয়। অতএব সকল অসৎ ব্যক্তি হয় অকবি, বিবর্তনীয় না, এটা বিবর্তিত, ঠিক আছে, বিবর্তিত এটা। বেশ, তারপরে দেখো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটি লেখো। অপ্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হবে। নেক্সট, অনুগ শিক্ষাজনিত দোষের একটি উদাহরণ দাও। দেখো যদি মেঘ গড়ে তবে বৃষ্টি হবে। তারপর দেখো বিকল্প পরিগ্রহণজনিত দোষের একটি উদাহরণ দাও। সে কবি অথবা দার্শনিক। সে কবি, হ্যাঁ সে কবি অতএব সে দার্শনিক নয়, এটা বিকল্প শিক্ষাজনিত দোষের একটি উদাহরণ। তারপর দেখো নিঃশূন্য বচন কাকে বলে? যে বচনে কমপক্ষে একজন সদস্যের অস্তিত্বকে সূচিত করে তাকে বলা হয় নিঃশূন্য শ্রেণী। তারপর দেখো আধুনিক ব্যাখ্যা অনুযায়ী কোনো বচন শূন্য বচন হিসাবে পরিচিত। এবং এ বচন দুটি সামান্য বচন দুটি শূন্য হিসেবে পরিচিত। তারপর দেখো এস নামক শূন্য শ্রেণী ভেনচিত্র কি হবে? ছায়াবৃত্ত হবে। ধ্রুবক কাকে বলে? যুক্তির আকারকে নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যেসব প্রতীককে অপরিবর্তিত রাখতে হয় তাদের বলা হয় ধ্রুবক। বা এরকম বলা হয় ধ্রুবক হচ্ছে যেসব বচনে প্রতীক গ্রাহকের পরিবর্তে যে চিহ্ন ব্যবহার করা হয় সেই চিহ্নকে বলা হয় ধ্রুবক। তারপর দেখো একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? একটি সংযৌগিক বচনের যে কোনো একটি অঙ্গবচন মিথ্যা হলে বা উভয় অঙ্গবচন মিথ্যা হলে সংযোগী বচনটি মিথ্যা হয়।
বেশ, তারপরে দেখো একটি দ্বিপ্রাকল্পিক বচনের উদাহরণ দাও। একটি দ্বিপ্রাকল্পিক বচনের উদাহরণ হলো যদি রাম আসে তবে শ্যাম আসবে, না এটা না, যদি রাম আসে তবে শ্যাম আসবে, এটা প্রাকল্পিক বচনের উদাহরণ। দ্বিপ্রাকল্পিক বচনের উদাহরণ হচ্ছে রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে, এটা ঠিক আছে। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। তারপর দেখো উপমা যুক্তি কখন মন্দ উপমা দোষে দুষ্ট হয়। দেখো যখন কোনো উপমা যুক্তির সাদৃশ্যগুলি নিছক বাহ্যিক, আকস্মিক ও অপ্রাসঙ্গিক হয় তখন উপমা যুক্তি মন্দ উপমাজনিত দোষে দুষ্ট হয়। বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? দেখো যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়মের ভিত্তিতে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সকল ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? দেখো সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে অধিকাংশ ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ভিত্তিতে এই ধরনের অনুমান গঠন করে বলে অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। নেক্সট, মিল কারণ বলতে কি বুঝিয়েছেন? দেখো যদি কোনো ঘটনা সত্যান্তরহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলে। কারণের আবশ্যিক শর্ত কাকে বলে? দেখো যে ঘটনাটি না ঘটলে কার্যটি ঘটে না তাকে কারণের আবশ্যিক শর্ত বলে। দেখো শক্তি নিত্যতা সূত্র কাকে বলে? এই বিশ্বের যে শক্তি আছে তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়, একে শক্তির নিত্যতা সূত্র বলে। পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসাবে কারণের একটি উদাহরণ দাও। দেখো ভিজে কাঠে অগ্নিসংযোগ হলো ধোঁয়া সৃষ্টির একটি আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ। নেক্সট, 94 পাতা, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝায়? দেখো কোনো বচনের সঙ্গে যদি বাস্তব জগতের মিল থাকে তাহলে বচনটি বস্তুগতভাবে সত্য, আর যদি মিল না থাকে তাহলে বচনটি বস্তুগতভাবে মিথ্যা হয়, একেই বলা হয় যুক্তির বস্তুগত সত্যতা। নেক্সট, সত্যতা ও বৈধতার পার্থক্য লেখো। দেখো সত্যতা কথাটি কেবলমাত্র বচনের ক্ষেত্রে প্রযোজ্য, আর বৈধতা কথাটি কেবলমাত্র যুক্তি ও যুক্তির আকারের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি কি কি? বিরোধিতার মূল শর্ত হচ্ছে যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে আর উদ্দেশ্য বিধেয় একই হবে। তারপরে দেখো অধীন বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও। অধীন বিপরীত বিরোধিতার উদাহরণ আয়ের সঙ্গে ও, দেখতে পাচ্ছ কোনো কোনো ফুল হয় সুগন্ধি, কোনো কোনো ফুল নয় সুগন্ধি। নেক্সট, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। বচনটির অসম বিরোধী বচন কি হবে? তাহলে আই থেকে অসম বিরোধী বচন, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হচ্ছে এ বচন। তাহলে এ বচনের অসম হচ্ছে আই বচন। কোনো 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 মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব বা প্রাণী, ঠিক আছে। তারপর দেখো ও বচনের বিবর্তিতের আবর্তিত কি হবে? ও বচন, তাহলে ও বচন কি একটা বচন, আগে নিজেকে ঠিক করতে হবে যে সকল মানুষ হয়, কোনো কোনো মানুষ এখানে দিয়েছে দেখো কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, বিবর্তনীয়। ও থেকে বিবর্তন হয়েছে ও বচনের বিবর্তিতের আবর্তিত, বিবর্তন করতে গেলে ও বচনের বিবর্তন হচ্ছে যে কোনো কোনো ও থেকে আয় হবে, কোনো কোনো চকচকে বস্তু হয় অসোনা, অসোনা। এবার এর আবর্তন যে কোনো কোনো অসোনা, ও আই থেকে আই, কোনো কোনো অসোনা হয় চকচকে বস্তু, ঠিক আছে, কোনো কোনো অসোনা হয় চকচকে বস্তু দিয়ে আবর্তিত। নেক্সট দেখো আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অবরোহ অনুমানে কোনো বচনের যথাযথ নিয়ম অনুসারে উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করে গুণগত মানের কোনো পরিবর্তন না করে একটি নতুন বচন গঠন করা হয় তাকে আবর্তন বলে। তারপরে দেখো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? যে ন্যায় অনুমানে প্রধান যুক্তি বাক্যটি প্রাকল্পিক বচন হয় এবং অপ্রধান যুক্তি বাক্যটি ও সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয় তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। তারপরে দেখো অনুগ শিক্ষাজনিত দোষের একটি উদাহরণ দাও। অনুগ শিক্ষাজনিত দোষের একটি উদাহরণ কি? যে অনুগ শিক্ষাজনিত দোষ মানে হচ্ছে যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম
শ্যাম এসেছে অতএব রাম আসবে, এরকম। তারপর দেখো একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? দেখো একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকারজনিত দোষের দুষ্ট হয়। তারপর দেখো অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? অস্তিত্বমূলক তাৎপর্য বলতে বোঝায় কোনো বচনের মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু স্বীকৃতিকে। তারপরে দেখো কোনো দার্শনিক নয় কবি ভেনচিত্রে প্রকাশ করো। তাহলে কোনো দার্শনিক নয় কবি বুলিয়ের উপর যে এসপি বার নট ইকুয়াল টু 0, তাহলে এসপি বারের ঘরটা হবে ক্রস চিহ্ন। ফলস্তম্ভ কি? দেখো সত্যপেক্ষক বচন কাকে বলে? একটু আগে হয়েছে। ফলস্তম্ভ কি? সত্য সারণীর যে স্তম্ভে মূল বচনের সত্যমূল্য নির্ণয় করা হয় তাকে ফলস্তম্ভ বলে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? যেসব বিশেষ বচনকে বচন আকারে দৃষ্টান্ত রূপে গণ্য করা হয় তাদের নিবেশন দৃষ্টান্ত বলে। তারপর দেখো উপমা যুক্তি কাকে বলে? যে আরোহ অনুমানে দুটি বস্তুর মধ্যে কোনো বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে অপর কোনো বিষয়ের সাদৃশ্য অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বলে। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? না, বলা যায় না। তারপর দেখো ভালো উপমা ও মন্দ উপমার একটা উদাহরণ দাও। দেখো গরু ও ভালো বা উত্তম উপমার একটা উদাহরণ দাও। গরু ও ঘোড়া উভয় হৃৎপিণ্ড, ফুসফুস, পিত্তকোষ আছে। গরু রক্তবাহী নালী আছে। গরু হাঁটতে পারে অথবা ঘোড়াও হাঁটতে পারবে। এটা একটা ভালো উপমা যুক্তির উদাহরণ। তো তারপরে দেখো আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেছেন? অন্ধকারে ঝাঁপ দেওয়া বলেছেন জন মিল। তারপর দেখো কারণের পরিমাণগত লক্ষণ লেখো। কারণের পরিমাণগত লক্ষণ হচ্ছে কারণ হলো পরিমাণের দিক থেকে কারণ কার্যের সমান। তারপরে দেখো কারণ ও শর্তের মধ্যে সম্বন্ধ কি? কারণ ও শর্তের কারণ হলো শর্ত হচ্ছে কারণের অপরিহার্য অংশ। তারপর দেখো বহু কারণবাদ বলতে কি বোঝো? একটি কাজের অনেকগুলি কারণ থাকলে সেই কারণকে বলা হয় বহু কারণবাদ। তারপর দেখো বৃষ্টি হলে মাটি ভেজার কারণ। বাক্যটিতে কারণ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বাক্যটিতে কারণ কথাটি পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। পরের দিন মানে এই এখনই পরের সেট থেকে এসি 298 আলোচনা করছি। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তার জন্য এই পরেরটা দেখো, পরের সেটগুলো। ঠিক আছে, ভালো থাকো।